দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানবো আমরা। ঝড়ের খবর সংগ্রহ করতে ঢাকা, পটুয়াখালী, বরগুনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। সবার আগে আমরা আবহাওয়া অফিসের সবশেষ বার্তা জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ সুমন। সুমন, ঘূর্ণিঝড় রিমালের অবস্থান এখন কোথায় রয়েছে আর আবহাওয়া অফিস কি বলছে? প্রিয়াঙ্কা, আপনাকে জানিয়ে রাখি, আবহাওয়া অফিস কিন্তু মাত্র 5 মিনিট আগে সর্বশেষ সংবাদ সম্মেলন করেছে। তারা আমাদের যেটি জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এখন পর্যন্ত মোংলা বন্দর অতিক্রম করেছে। সেখান থেকে যে গতিতে অতিক্রম করছিল না, 8টা নাগাদ জানেন যে এটি কিন্তু মোংলা বন্দর পাড়ি দিয়ে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমবঙ্গ দিকে এগিয়ে যাচ্ছিল। আমাদের সর্বশেষ যেমনটি জানিয়েছে যে এটি কিন্তু এখন এর গতিবেগ কমে এসেছে। সেটি আমাদের আরেকটি সুসংবাদ দিয়েছেন। এর গতিবেগ কমার ফলে এখন কিন্তু এটি 16 থেকে 20 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। ফলে যেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা এতক্ষণ যাবৎ বলেছিল, সেটি কিন্তু কমে এসেছে। আমাদের জানিয়েছে এটির ফলে আগামীকাল আরও 4-5 ঘন্টা পর অতিক্রম করার পর যখন স্থলভাগে আসবে, তখন কিন্তু ঘূর্ণিঝড় থেকে এটি ঝড়ে রূপান্তরিত হবে বা গভীর ঘূর্ণিঝড় থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। ফলে তেমন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। আমাদের তারা আরও জানিয়েছেন যে এর ফলে কিন্তু গাছ উপড়ে যাওয়া বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত আবহাওয়া অফিস যেটি বলছে যে এই অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি কমে আসবে। পাশাপাশি বৃষ্টির কথা যেমনটি বলেছে যে আগামীকাল সারা দিন সারা দেশে বৃষ্টি থাকবে এবং যেসব এলাকায় 10 নম্বর বিপদসংকেত দিয়েছে, বিশেষ করে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, এইসব এলাকায় কিন্তু 10 নম্বর বিপদসংকেত এখনও দেখিয়ে যেতে বলা হচ্ছে। এবং 9 নম্বর বিপদসংকেত যেসব এলাকায় দিয়েছিল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর সহ ফেনী, এইসব এলাকায় কিন্তু 9 নম্বর বিপদসংকেত এখনও অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। আমাদের তারা আরও জানিয়েছে যে এর ফলে এই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এই বান্দরবান বা পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে। ফলে এইসব এলাকায় যারা বাস করছে তাদেরকে আরও সচেতন থাকার বা পাহাড়ি নিচু এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়াও এখনও যারা যেসব এলাকার মানুষ, বিশেষ করে যেখানে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা রয়েছে, সেসব এলাকার মানুষ যখন এখনও যারা আশ্রয়কেন্দ্রে যাননি তাদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। আমাদের সর্বশেষ পরিস্থিতিটি যদি বলি, আবহাওয়া অফিস যেটি বলছে যে আপাতত ভারী কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। আমাদের আরেক সহকর্মী রয়েছে বরগুনায়, সুমন, আপনি আমাদের জানাবেন যে বরগুনার চিত্রটি কেমন, বৃষ্টিপাত কেমন হচ্ছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে সেখানকার সর্বশেষ যে আপডেট রয়েছে সেটি জানাচ্ছিলেন। আমি যদি এখন বরগুনার এই মুহূর্তের পরিস্থিতি বলতে চাই, যে আমরা আজ রাত 8টার পর থেকে কিন্তু দেখেছিলাম যে একটি ঘূর্ণিঝড় যে তার পূর্ববর্তী যে অবস্থাটা, একটি রৌদ্র রূপ ধারণ করে প্রকৃতি, সেই অবস্থাটি কিন্তু আমরা রাত 8টার পর থেকে দেখেছিলাম এবং 8টার পর থেকে এটি কিন্তু প্রায় 2 ঘন্টা রাত 10টা পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়েছিল। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে ক্রমশ যে বৃষ্টির তীব্রতা ছিল 8টার দিকে, সেই বৃষ্টির তীব্রতা কিন্তু ক্রমশ কমতে রয়েছে এবং যে গতিবেগ, বাতাসের যে গতিবেগ আমরা ধীরে ধীরে কমতে দেখি। কিন্তু এখনো এই উপকূলীয় জেলা বরগুনায় কিন্তু এখনো বাতাসের যে সে তীব্রতার কিছুটা কমলেও এখনো কিন্তু দমকা হাওয়া অব্যাহত রয়েছে এবং সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো মাঝারি বা হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা উপকূলীয় জেলা বরগুনার পর্যন্ত দেখছি। একটি শঙ্কার বিষয় রয়েছে উপকূলীয় যে প্রান্তিক বাসিন্দারা রয়েছে তাদের মনের মধ্যে, সেটি হচ্ছে যে আজ দুপুরে যে জলোচ্ছ্বাসটি হয়েছিল, যে জ্বরের উচ্চতা হয়েছিল, এই উচ্চতার ফলে কিন্তু আমরা বরগুনার প্রায় 3-4টি পয়েন্টে এবং বিষখালী এবং পায়রা নদীর 3-4টি পয়েন্টে আমরা বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়েছি এবং বেড়িবাঁধ ভেঙে কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত হয়েছিল এবং এখানকার বাসিন্দাদের যে অবর্ণনীয় কষ্ট, তাদের দৈনন্দিন জীবনযাপনের যে জিনিসপত্র রয়েছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এর ফলে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু যেটি জানানো হয়েছে যে বায়ুতলিতে যে জলোচ্ছ্বাস রয়েছে সেটি কিন্তু 8 থেকে 15 ফিটের মতো নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু উপকূলীয় বেড়িবাঁধ প্লাবিত হতে পারে, বেড়িবাঁধ ভেঙে লোকালয় সহ ফসলি জমি, মানুষের ঘরবাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আতঙ্কটি কিন্তু এখনো বরগুনাবাসীর মধ্যে বিরাজ করছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা যাব খুলনায়, জানবো সেখানকার ঘূর্ণিঝড়ের অবস্থা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহেন।
ধন্যবাদ সুমন। আপনি যেমন বরগুনার পরিস্থিতিটা জানাচ্ছিলেন, সেই একই অবস্থাতে খুলনাতে কিছুক্ষণ আগে থেকে মাঝারি গোছের বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া এবং এই ঝমকা ঝোড়ো হাওয়া বইছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু বাতাসের গতিটাও বাড়ছে। নতুন তথ্য আমার হাতে কিছু এসছে, সেটি হচ্ছে যে সুন্দরবনের ভিতরে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার সুন্দরবনের পূর্ব এবং পশ্চিম বিভাগের যিনি দায়িত্বে আছেন মিহির কুমার দোয়ের সঙ্গে। তিনি জানিয়েছেন যে সুন্দরবন পূর্ব এবং পশ্চিমে যে ৮০টি মিষ্টি পানির যে পুকুর ছিল সেটি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, অর্থাৎ লবণ পানি প্রবেশ করেছে। ফলে মিষ্টি পানির যে সংকট সেটি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। আপনারা জানেন যে বনের ভিতরে পশুদের জন্য যারা যেগুলো প্রাণী আছে, বন্য প্রাণী আছে, তাদের জন্য এই মিষ্টি পানির আধারটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বনে যারা বনজীবী থাকে বা বনের যারা কর্মরত আছেন তাদের জন্যই কিন্তু এই পুকুরগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে একটা সংখ্যা ইতিমধ্যে তৈরি হয়েছে। উনি আমাকে নিশ্চিত করেছেন যে বিশেষ করে হিরন পয়েন্ট, দুবলার চর এই অঞ্চলে প্রায় ৭ থেকে ৮ ফুট পানি বেড়েছে এবং গোটা সুন্দরবনটা প্লাবিত হয়েছে। ফলে এখানকার যে উঁচু অঞ্চল ছিল সেই উঁচু অঞ্চলের পুকুরগুলোও কিন্তু প্লাবিত হয়ে গেছে। তো এটি একটি নতুন তথ্য আমার কাছে এসছে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হলো যে ইতিমধ্যে কয়রার যে নড়বড়ে বেড়িবাঁধগুলো আছে সেখানে কিন্তু সাধারণ মানুষ বেড়িবাঁধের উপরে কোদাল, ঝুড়ি এবং খুন্তা নিয়ে তারা অবস্থান করছে। যেখানেই দেখছে যে পানির প্রবেশ করতে পারে লোকালে সেখানে তারা রিং বাঁধ তৈরি করছে। আরেকটি শঙ্কার বিষয় সেটি সেই বিষয়ে আরেকটি সংখ্যা, সেটি হচ্ছে যে এই সামনে এখন যে জোয়ারটা শুরু হবে, এই জোয়ারের পানির যদি উচ্চতা বেড়ে যায় তাহলে কিন্তু উপকূলের বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করার একটা সংখ্যা রয়েই গেছে। খুলনাতে এই ছিল আমার হাতে সর্বশেষ। আমরা একটু যেতে চাই খেপুপাড়ায়, যেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের। আমরা তার কাছ থেকে জেনে আসি সেখানকার পরিস্থিতি। জুবায়ের। ধন্যবাদ আপনাকে। আমি যে আশ্রয় কেন্দ্রটির মধ্যে রয়েছে, আমরা দুপুর থেকে দেখেছি প্রশাসন অনেক চেষ্টা করেও মানুষজনকে আশ্রয় কেন্দ্রমুখী করতে পারেনি। তবে সন্ধ্যার পরে যখন, অর্থাৎ রাতে ৮টার পরে ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু করে রেমাল, এই তাণ্ডব যখন শুরু হয় মানুষ আতঙ্কে কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে আসে। এই মুহূর্তে কিন্তু আশ্রয় কেন্দ্রে অনেক মানুষজনই রয়েছে। বিশেষ করে রাতে ৮টা থেকে 10টা 11টা পর্যন্ত কিন্তু বাতাসের গতিবেগ অনেক বেশি ছিল, অনেক গাছগাছরা ভেঙে গেছে এবং অনেক বাড়িঘরের টিন কিন্তু উড়িয়ে নিয়ে গেছে, যার কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবং দুপুরের দিকে যে জোয়ারের তীব্রতা ছিল, জোয়ারের চাপ ছিল, অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধ হয়েছে। বিশেষ করে কয়েকটি ইউনিয়ন, চরমন্তা, চরান্ডা এবং এই খেপুপাড়ার কয়েকটি এলাকা রয়েছে, যে সকল এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবিত এলাকার মানুষগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। মানুষের মধ্যে একটু ভীতি কাজ করেছে, যদিও প্রথম দিকে তারা আশ্রয় কেন্দ্রে যেতে চায়নি। এখন কিন্তু প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রেই মানুষের উপস্থিতি রয়েছে। আমি যে আশ্রয় কেন্দ্রটিতে রয়েছে এখানে 4-5টা রুম, প্রত্যেকটি রুমেই কিন্তু কম বেশি মানুষ রয়েছে। বাইরে এই মুহূর্তে কিন্তু বাতাসের তীব্রতা রয়েছে, বৃষ্টিও কিন্তু হালকার মধ্যে রয়েছে। অন্ধকারের জন্য আসলে ক্যামেরার চোখে সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না, না হলেও কিন্তু বাতাসের তীব্রতা মোটামুটি আছে এবং মানুষের মধ্যেও এখনও কিন্তু আতঙ্ক কাটেনি, যেহেতু কিছুক্ষণ পরে যে জোয়ারটা আছে সেই জোয়ারটার আতঙ্ক রয়ে গেছে। দুপুরের জোয়ারের পানিতে যেভাবে প্লাবিত হয়েছিল সেভাবে যদি প্লাবিত রাতের জোয়ারে হয় তাহলে কিন্তু মানুষ ঘর বন্দী হয়ে পড়বে, মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে। এর জন্যই কিন্তু দুপুরের জোয়ারের মতো যদি আবারও এরকম জোয়ার হয় তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনারা তো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে এসেছেন, কেমন দেখছেন এই ঝড় বৃষ্টি বন্যা? তো অনেক প্রচুর ঝড় পড়ছে, তলায় গেছে সব। হ্যাঁ বলেন। ঘর দিয়ে তলে গেছে, হাতরাই যাওয়া লাগছে, আমাকে বাইরে খুলে পারি, বুঝলেন? এই জন্য আমরা আইছি। কি কি সমস্যা, কি কি কষ্ট? অনেক ঘর দুয়ার মানে টিন টুন সব পড়িয়ে গেছে গিয়া। ঘর বড় একটা দুতলা ঘর, আমার পোলাটা ভাঙ্গিয়া মানে দরিয়ার সাইডে মানে আলিয়ে গেছে, মানে পরে নেই। এখন কি এটা কইতে পারি না। আমাকে তো অনেক কিছু, পাকের ঘর সব পড়ে গেছে পানিতে। হ্যাঁ, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এখন ছাগল মাগল লাগিয়ে সব সেন্টার লাগিয়েছি।
ফসলের জমি তো আমাকে নাই না, মিথ্যা টাকা লাভ আছে। যাই হোক, আপনার যে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরটা কোন জায়গায়? আর এবার যে ঝড়টা হচ্ছে, এবারে কি প্রথম এরকম বড় ঝড়, না এর আগেও আপনারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন? এরকম আগেও হয়েছি, হবে নতুন মানে যে সময় বন্যা হইলেই আমাকে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আজকে তো বেশি অতিরিক্ত পানি উঠছে, দুপুরেও আবার রাত্রে তো পানি উঠবে। নেই, আপনারা আশ্রয় কেন্দ্রে এসেছেন কেন? পানি উঠছে হলে গিয়া ঝড় বৃষ্টি বেমালা অনেক। ধন্যবাদ। আপনি শুনেছেন যে এই সকল মানুষগুলো তাদের ঘর বাড়ি কিন্তু জলাবদ্ধ হয়েছে, পানির মধ্যে আটকে আছে, যার কারণে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে এসেছে। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ স্টিলুতে। জুবায়ের, ধন্যবাদ আপনাকে।